ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম দিকপাল, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা, কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয় মুক্তির লড়াইয়ে কিংবদন্তি কমরেড মণি সিংহের জন্ম 1901 সালের 28 জুলাই কলকাতায়। বাবা কালীকুমার সিংহ, মা সরলা দেবী। বাবার মৃত্যুর পর 7 বছর বয়সের মণি সিংহকে নিয়ে তার মা চলে আসেন নেত্রকোনার সুসং দুর্গাপুরে এবং সেখানে ভাইদের জমিদারির অংশীদার হয়ে বসবাস শুরু করেন। স্কুলের শিক্ষা গ্রহণ করার সময় মণি সিংহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন। সাম্রাজ্যবাদ বিরোধী অনুশীলন দলে যোগ দিয়ে ক্রমেই বিপ্লবী কর্মকাণ্ডে স্থান করে নেন। 1921 সালে অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনের বিপুল গণজাগরণ তরুণ মণি সিংহের মনে গভীর রেখাপাত করে এবং সন্ত্রাসবাদী পদ্ধতি সম্পর্কে তার মনে সংশয় দেখা দেয়। এ সময় তিনি শ্রমিক আন্দোলন ও ব্রিটিশ বিরোধী সংগ্রামে কৃষকদের সংগঠিত করতে থাকেন। 1917 সালে রুশ বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ কমরেড মণি সিংহ 1925 সালে প্রখ্যাত বিপ্লবী গোপেন চক্রবর্তীর সাথে আলোচনার পর মার্ক্সবাদ লেনিনবাদকে আদর্শ রূপে গ্রহণ করেন। কমরেড মণি সিংহ 1928 সাল থেকে কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে নিজেকে বিপ্লবী কর্মকাণ্ডে উৎসর্গ করেন। এ সময় তিনি কলকাতায় শ্রমিক আন্দোলনে একনিষ্ঠভাবে কাজ করতে থাকেন। 1930 সালের 9 মে তিনি গ্রেপ্তার হন। 1935 সালে জেল থেকে মুক্তি পেলেও নিজ গ্রাম সুসং দুর্গাপুরে তাকে অন্তরীণ করে রাখা হয়। এ সময় কৃষক ক্ষেতমজুরদের পক্ষ নিলে নিজ মামাদের জমিদার পরিবারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। পাটের ন্যায্য মূল্য দাবি করে কৃষকদের পক্ষে ভাষণ দিলে তার 1.5 বছরের জেল হয়। 1937 সালে জেল থেকে বেরিয়ে এলে পার্টির সদস্য বলে তাকে জানানো হয়। এরপর দুর্গাপুরে মায়ের সঙ্গে দেখা করে কলকাতার শ্রমিক আন্দোলনে ফিরে যেতে চাইলেও এলাকার মুসলমান কৃষক ও গারো, হাজং প্রভৃতি আদিবাসীরা মণি সিংহকে টঙ্ক প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। এরপর মণি সিংহ সর্বতোভাবে টঙ্ক আন্দোলনে আত্মনিয়োগ করেন এবং কালক্রমে তিনি এই আন্দোলনের অবিসংবাদিত নেতায় পরিণত হন। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকলে 1941 সালে মণি সিংহকে আবার গ্রেপ্তার করে 15 দিন আটক রাখা হয়। ছাড়া পেয়ে তিনি পরিস্থিতি বুঝে আত্মগোপনে চলে যান। 1944 সালে মণি সিংহ সারা বাংলার কৃষাণ সভার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। 1945 সালে নেত্রকোনায় অনুষ্ঠিত নিখিল ভারত কৃষাণ সভার ঐতিহাসিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি হিসাবে মণি সিংহ ছিলেন সম্মেলনের অন্যতম প্রধান সংগঠক। 1947 সালের আগে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে কমরেড মণি সিংহকে অসংখ্যবার জীবনের ঝুঁকি নিয়ে জেল, জুলুম, নির্যাতন ভোগ করতে হয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ণ গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের আদর্শকে যারা সামনে নিয়ে এসেছেন, মণি সিংহ তাদের একজন। আর এ কাজটি করতে গিয়ে তার উপর নেমে আসে পাকিস্তান সরকারের দমন, নির্যাতন ও গ্রেপ্তারি পরোয়ানা। পাকিস্তান হওয়ার পর থেকে প্রায় 20 বছর তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে হুলিয়া জারি ছিল এবং আইয়ুব সরকার তাকে ধরিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। 1948 সালে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। একই কংগ্রেসে 6 মার্চ 1948 সালে পাকিস্তানের জন্য পৃথক পার্টি গঠনের সিদ্ধান্ত হলে
তিনি পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন এবং একই সাথে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির সদস্য নির্বাচিত হন। 6 মার্চ 1951 সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তিনি আত্মগোপন অবস্থায় পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হন। 1965 সালে অনুষ্ঠিত তৃতীয় সম্মেলনে তিনি পুনরায় পার্টির সম্পাদক নির্বাচিত হন। 1948 সালে কমিউনিস্ট পার্টির চতুর্থ সম্মেলনে, যেই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে ঘোষণা করা হয়েছিল, তিনি জেলে থাকাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পাকিস্তানি আমলে কমরেড মণি সিংহ আজাদ ছদ্মনামে সমধিক পরিচিত ছিলেন, আর রাজনৈতিক সহযোদ্ধা ও কমরেডবৃন্দ তাকে বড় ভাই নামে ডাকতেন। 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চাপে অন্যান্য রাজবন্দীদের সাথে জেল থেকে বেরিয়ে আসেন তিনি। এবছর 25 মার্চ পুনরায় সামরিক আইন জারি হলে তিনি জুলাই মাসে আবার গ্রেপ্তার হন। পরবর্তীকালে অসহযোগ আন্দোলনের সময় অনেক নেতাকে মুক্তি দিলেও ইয়াহিয়া সরকার কমরেড মণি সিংহকে মুক্তি দেয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বন্দীরা রাজশাহীর জেল ভেঙে তাকে মুক্ত করেন এপ্রিল মাসে। আন্তর্জাতিক অঙ্গনে মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমাজতান্ত্রিক শিবিরের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন, সাহায্য, সহযোগিতা আদায়ে কমরেড মণি সিংহের অবদান ছিল অবিসংবাদিত। তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর গড়ে তুলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। 1971 সালের জুলাই মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী গঠন বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের আলোচনা হয়। সেই সভায় ভারত সরকারের পক্ষে ইন্দিরা গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব PN হাসকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা DP ধর, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও সংসদ সদস্য কমরেড ভূপেশ গুপ্ত, আর CPBর পক্ষে কমরেড মণি সিংহ, পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক কমরেড বারিন দত্ত, কমরেড অনিল মুখার্জি, কমরেড খোকা রায় ও কমরেড মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর কমরেড মণি সিংহ পূর্ণ গণতান্ত্রিক এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে সোচ্চার হন। 1973 সালে অনুষ্ঠিত CPBর দ্বিতীয় কংগ্রেসে এবং 1980 সালে অনুষ্ঠিত তৃতীয় কংগ্রেসে কমরেড মণি সিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কমিউনিস্ট পার্টি আবার বেআইনি ঘোষিত হয়। জেনারেল জিয়ার সামরিক শাসন চলাকালে 1977 সালের মাঝামাঝিতে 77 বছর বয়সী মণি সিংহ আবার গ্রেপ্তার হন। জিয়ার শাসনামলে তাকে 6 মাস কারাগারে অন্তরীণ থাকতে হয়। কমরেড মণি সিংহের আত্মজীবনী জীবন সংগ্রামের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1983 সালে, আর দ্বিতীয় খণ্ড 1992 সালে। এই বইটিতে কমরেড মণি সিংহের পারিবারিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণী ছাড়াও বিংশ শতাব্দীতে ভারতবর্ষের প্রায় 100 বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আন্দোলন এবং গ্রাম বাংলার সমাজচিত্র অত্যন্ত সহজভাবে ফুটে উঠেছে। জীবন সংগ্রাম বইতে কমরেড মণি সিংহের বৈচিত্র্যময় ও সংগ্রামী জীবনের নানা কথা উঠে এসেছে। দীঘাবিল খননের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি লিখেছেন, 1944 সালের একটি ঘটনা। সুসং দুর্গাপুরের 2 মাইল দূরে একটি বিল দীঘা বিল। ওই বিলের আশেপাশে হিন্দু মুসলমান অধিবাসীরা প্রায়ই বিলটি সংস্কার করার জন্য বলতো। বিলের পানি আটকে থাকাতে ফসলের ক্ষতি হয়। আমরা মনে করলাম বিলটি সংস্কার করা প্রয়োজন। জনসাধারণকে বোঝানোর দরকার যে কমিউনিস্টরা জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়। আমরা আলাপ আলোচনা করে বিলটির পানি সরানোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলাম। প্রায় 300 স্বেচ্ছাসেবক কোদাল নিয়ে আসলো। মাটি কেটে 3 হাত চওড়া একটি ড্রেনের মতো তৈরি করা হলো। ড্রেনের শেষ দিকে নাজিরপুর ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটি কাটতে হলো। সকাল থেকে শুরু করে বিকেলের মধ্যেই কাজ সমাধা হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই সন্ধ্যার সময় বাড়ি চলে গেল। ময়মনসিংহ নেত্রকোনার পার্টির নেতৃবৃন্দ এই কাজে যোগদান করেন। কমরেড রবি নিয়োগী আরেকজন স্বেচ্ছাসেবক সহ 2-2.5 মাইল দূর হতে কাঁধে করে রান্নার জন্য লাকড়ি কিনে নিয়ে আসেন। সুসং দুর্গাপুরের জমিদারদের মধ্যমপক্ষ ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা কাটার জন্য কমরেড ললিত সরকার ও আমার বিরুদ্ধে মামলা করেন এবং আদালতের রায়ে আমাদের 700 টাকা জরিমানা করা হয়। ডিস্ট্রিক্ট বোর্ডের ওভারসিয়ারের সাক্ষ্য আমাদের পক্ষে ছিল, কিন্তু আদালত তা বিশ্বাস করেনি। আমরাও আর ওই জরিমানার টাকা দেইনি।
আমাদের পক্ষে উকিল ছিলেন তখনকার উদীয়মান আইনজ্ঞ শ্রী দেবেশ ভট্টাচার্য। 1971 সালে স্বাধীনতার পর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন। 1945 সালে 4 ও 5 আগস্ট নেত্রকোনায় সারা ভারত কৃষাণ সভার নবম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন কমরেড মণি সিংহ। সারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রখ্যাত কৃষক নেতৃবৃন্দ ওই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন কমরেড মোজাফফর আহমেদ, পিসি যোশী, ভবানী সেন, বঙ্কিম মুখার্জি, হরকিষাণ সিং সুরজিৎ, নাম্বুদ্রিপাদ, কল্পনা যোশী প্রমুখ। নেত্রকোনার নাগরা মাঠে ওই সম্মেলন সফল করার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করেছিলেন। কমরেড খোকা রায় ছিলেন ভলেন্টিয়ার বাহিনীর অধিনায়ক। এই ভলেন্টিয়াররা সামরিক পোশাকে সুসজ্জিত ছিলেন। সম্মেলনে প্রায় 1 লক্ষ জন নারী পুরুষ, কৃষক, মধ্যবিত্ত, আদিবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছিলেন। সম্মেলনের প্রচারের জন্য গানের দল গঠন করা হয়েছিল। তারা বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন ও কমরেড মণি সিংহ নিয়ে রচনাকৃত গান পরিবেশন করেন এবং নেত্রকোনায় কৃষক সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান। 1986 সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি প্রকাশিত নিবারণ পণ্ডিতের গান সংকলনে তার কিছু নজির পাওয়া যায়। গানগুলোর স্বরলিপিকার প্রখ্যাত শিল্পী কঙ্কন ভট্টাচার্য। এই গানের মধ্যে রয়েছে হারে ও কৃষক ভাই, মোদের কি আর বাজবার উপায় নাই, হায় হায় রে থালা বাসন হাঁড়ি কুড়ি গৃহস্থের বেসার, ক্রমে ক্রমে বিক্রি করে চলিছে সংসার, অভাবগ্রস্ত পায় সমস্ত গৃহস্থ বেকার, অস্থি চর্মসার হইয়াছে থাকি অনাহার। আরও রয়েছে একসাথে চলো গর্ব মোরা রাঙ্গা দুনিয়া, সবে মিলে থাকবো সেথা বিভেদ ভুলিয়া, বিভেদ ভুলিয়া, ভাবি সমাজ গর্ব মোরা দুঃখ করব দূর, হাটে মাঠে তুলব রে ভাই আনন্দেরই সুর, আলো করব আধার রাতি, ঘরে ঘরে জ্বালবো বাতি, গাইব নবগান, দুঃখ করব অবসান, নতুন সমাজ গড়বে কেড়ে, আইরে ছুটিয়া, আইরে ছুটিয়া। কমরেড মণি সিংহকে নিয়ে নিবারণ পণ্ডিত সেই সময় পুঁথি পড়ার সুরে আরেকটি গান রচনা করেছিলেন। সেই গানটি মানুষের মুখে মুখে প্রচারিত হয়। সেই গানের কথার মধ্যে রয়েছে এরকম: শুনেন যত দেশবাসী, শুনেন ভাই গরিব চাষি, শুনেন সর্বজন, কৃষক দরদি মণি সিংহের বিবরণ, সংক্ষেপেতে 2-1 কথা হে করিব বর্ণন। একদিন মণি আচম্বিতে দেখে সুসং রাজবাড়িতে হাজং বহু লোক, জঙ্গি চেহারা তাদের ভয়ে ভীতু মুখ, কারণ জানিতে মণি হে হইল উৎসুক, ডাকি এক হাজঙের নিয়া মণি কিছু দূরে, জিজ্ঞাসা কারণ, কি কারণে তোমাদের ভয়ে ভীতু মন, বিস্তারিত কহ শুনি হে সব বিবরণ। মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় প্রকাশিত ও হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 15 খণ্ডে প্রকাশিত হয়েছে কমরেড মণি সিংহের দীর্ঘ সাক্ষাৎকার। এখানে কমরেড মণি সিংহ মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির অংশগ্রহণ, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠন ও প্রশিক্ষণ পরিচালনা, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ গঠন ও তাদের ভূমিকা, আন্তর্জাতিক সমর্থন আদায়, দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা ও প্রশিক্ষণ আয়োজন, গেরিলা যুদ্ধ পরিচালনা, ভারতের বিভিন্ন অঞ্চলে শরণার্থী শিবির পরিচালনায় কমিউনিস্ট পার্টির ভূমিকা ও উদ্যোগ নিয়ে বিস্তারিত ইতিহাস তুলে ধরেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে সুসং দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভের পাশে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর নির্মিত হয়েছে। 31 ডিসেম্বর 2021 তারিখে যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করেন ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী মহীয়সী নারী শ্রীমতী কুমুদিনী হাজং ও শ্রী দুর্গাপ্রসাদ তেওয়ারি, প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী ও কমরেড মঞ্জুরুল আহসান খান। কমরেড মণি সিংহ ট্রাস্ট এই জাদুঘর পরিচালনা করছে। জাদুঘরের গ্যালারিগুলোতে মণি সিংহের জীবন সংগ্রাম, তার সহযোদ্ধা, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, নানা লড়াই সংগ্রামের স্মৃতিচিহ্ন শোভা পাচ্ছে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে তার আদর্শের অনুসারী ও সাধারণ মানুষ এই জাদুঘর পরিদর্শনে যাচ্ছেন। এখানে একটি পাঠাগারও রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন
এবং পাকিস্তানি ঔপনিবেশিক শাসন আমলে 1928 সাল থেকে 1970 সাল পর্যন্ত 42 বছরের মধ্যে কমরেড মণি সিংহ প্রায় 37-38 বছর হয় জেলে না হয় আত্মগোপনে ছিলেন। কমরেড মণি সিংহ 1955 সালে প্রখ্যাত কৃষক নেতা কমরেড অনিমা সিংহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র পুত্র কমরেড ডাক্তার দিবালোক সিংহ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। 1990 সালের 31 ডিসেম্বর কমরেড মণি সিংহ মৃত্যুবরণ করেন। তার স্মরণে প্রতি বছর নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে 7 দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় কমরেড মণি সিংহের জীবন ও কর্ম, বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলন, মুক্তিযুদ্ধ, জনমানুষের অধিকার, বাঙালি সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আলোচনা, কর্মশালার পাশাপাশি সকল উপাদান থাকে। জাতীয় বরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিসেবী সহ সকল শ্রেণী পেশার নারী ও পুরুষের মিলন মেলায় পরিণত হয় এই মেলা। স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকার প্রতিযোগিতা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমরেড মণি সিংহকে 2004 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন। শান্তি, গণতন্ত্র ও সমাজ প্রগতির সংগ্রাম এবং সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের জনগণের মধ্যে মৈত্রী সুদৃঢ়করণে অবদানের স্বীকৃতি হিসাবে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রসমূহের ইউনিয়ন সুপ্রিম সোভিয়েত 1980 সালে 28 জুলাই 80তম জন্মদিনে কমরেড মণি সিংহকে দ্য অর্ডার অফ ফ্রেন্ডশিপ অফ পিপলস পদকে ভূষিত করেন। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজতান্ত্রিক বুলগেরিয়া সরকার তাকে দ্বিমিত্রভ পদক এবং চেকোস্লোভাকিয়া সরকার সম্মাননা পদক প্রদান করেন। শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে কমরেড মণি সিংহ আলোকবর্তিকা হয়ে থাকবেন। কবি শামসুর রহমান তাকে উদ্দেশ্য করে ভাস্বর পুরুষ কবিতায় যথার্থই লিখেছেন, ভাস্বর পুরুষ, সংগ্রামকে জীবনের শান সত্য জেনে তুমি নিয়ত হেঁটেছ পথে, যেখানে তোমার পদচ্ছাপ পড়েছে প্রগাঢ় হয়েছে, সেখানেই সাম্যবাদ চোখ মেলবার অভিলাষ করেছে প্রকাশ। কি ব্যাপক মমতায় তাকিয়েছ বারবার ভবিষ্যতের দিকে, প্রগতির প্রসিদ্ধ চারণ জাগো, জেগে ওঠো, চেয়ে দেখো, করণী শাসন কোনোদিন, তবু বাংলাদেশ আজ তোমাকেই গার্ড অব অনার জানায়। লাল সালাম, কমরেড মণি সিংহ।